নমস্কার বন্ধুরা, সুন্দর রান্নায় সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে গুঁড়ো দুধের কালোজাম মিষ্টি করে দেখাবো। অনেক সময় বাড়িতে এই কালোজাম মিষ্টিটা বানাতে গেলে ভেতরটা শক্ত হয়ে যায় আর একদমই রস ঢুকতে চায় না। আজকে আমি সমস্ত টিপস সহ রেসিপিটা শেয়ার করছি, কিভাবে বানালে এই কালোজাম মিষ্টিটা ভেতর পর্যন্ত রস ঢুকবে, বাইরেটা হবে হালকা শক্ত আর ভেতরটা নরম তুলোর মতো। সমস্ত টিপস সহ রেসিপিটা শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তাহলে দেখে নেওয়া যাক আমি গুঁড়ো দুধের কালোজাম মিষ্টি কিভাবে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলি। প্রথমেই আমি একটা কড়াই চাপিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ লিকুইড দুধ আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মিল্ক পাউডার। আপনারা যে কোনো কোম্পানির নিতে পারেন, তবে আমুল কোম্পানির মিল্ক পাউডারটা বেশি ভালো হয়, এটা নেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি খুব ভালো করে এটাকে আমি প্রথমেই ভালো করে মিশিয়ে নেব। ওভেনটা এখন অন করব না, কারণ ফুটে গেলে এটা তলায় বসে যেতে পারে। আর যেহেতু মিল্ক পাউডারে ফ্যাট নেই, তাই আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম, তাহলে এর মধ্যে ফ্যাটটা চলে আসবে। আর এটা খুব ভালো করে এবার লো ফ্লেমে আমি নাড়তে নাড়তে একটা ডো বানিয়ে নেব। যতক্ষণ না কড়া থেকে ছেড়ে আসছে ততক্ষণ এটাকে বানিয়ে নিতে হবে। দেখুন এটা একদম রেডি হয়ে গেছে, ইনস্ট্যান্ট মাওয়া তৈরি হয়ে গেল। আর এটাকে আমি খুব বেশি ড্রাই করব না, দেখি বুঝতে পারছেন যখনই কড়া থেকে ছেড়ে আসছে তখনই আমি তুলে নিয়েছি। এবার এটাকে আমি ঠান্ডা করতে রেখে দেবো। এরই ফাঁকে আমি চিনি সিরাপটা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিলাম 1 কাপ চিনি আর 1 কাপ জল। গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে এটাকে আমি জাল করে নিচ্ছি। আর একদম হালকা স্টিকি একটা সিরাপ বানিয়ে নেব, একদমই একটা দুতার নয়। মোটামুটি হাতে একটা স্লিপ স্লিপ ভাব চলে আসবে, হালকা চটচটে ভাব চলে এলেই আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এটা একদমই কোনো ঘন শিরা করা যাবে না, মোটামুটি একটু হালকা চটচটে সিরাপ আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো যাতে এটা ঠান্ডা না হয়ে যায়। চিনির সিরাপ আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি মাওয়াটা দেখে নিচ্ছি, মাওয়াটা একদম ঠান্ডা হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন মাওয়াটা কতটা সফট আছে। এর থেকে বেশি একদমই শক্ত করা যাবে না। আর যদি মনে হয় খুব বেশি শক্ত হয়ে গেছে, তাহলে একটু সামান্য লিকুইড দুধ মিশিয়ে দিতে পারেন কিংবা জলও দিয়ে দিতে পারেন। এবার আমি মাওয়াটাকে একটু হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেওয়ার পর আমি এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি বড় এলাচের গুঁড়ো 1/2 চা চামচ। বড় এলাচের গুঁড়োটাই আমরা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা বেশি ভালো হয়। আর ঠিক 2 চিমটি দিয়ে দিলাম বেকিং পাউডার আর খুব সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে আমি মাওয়ার সাথে খুব ভালো করে মেখে নেব। অবশ্যই একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে মাওয়ার সাথে আমি আগে এগুলো মেখে নিচ্ছি। বেকিং পাউডার কিংবা বেকিং সোডা যেটাই মেশান না কেন খুব অল্প পরিমাণে মেশাতে হবে। খুব বেশি পরিমাণে মেশালে এটা কিন্তু ফুলে ফেটে যেতে পারে। এবার বাইন্ডিংয়ের জন্য আমি 2 চামচ ময়দা দিয়ে দেবো। আর ময়দাটা এর থেকে বেশি একদমই দেওয়া যাবে না, আপনারা পরিমাণটা অবশ্যই বুঝে দেবেন। যদি 1 চামচে হয়ে যায় তাহলে 1 চামচ দিয়ে দিতে পারেন, তবে 2 চামচের বেশি একদমই না, তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যেতে পারে এই কালোজাম মিষ্টিটা। 2 চামচের বেশি একদমই দেওয়া যাবে না। আর দেখি বুঝতে পারছেন এটা কতটা স্টিকি ভাব আছে। এটা মাখার সময় যদি মনে হয় একটু শক্ত হয়ে গেছে, তাহলে অবশ্যই একটু লিকুইড দুধ দিয়ে আপনারা একটু নরম করে নেবেন। খুব বেশি শক্ত কিন্তু একদমই করা যাবে না, খুব সফট একটা ডো বানিয়ে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন ডোটা কতটা সফট হয়েছে। এবার হাতে একটু আমি সরষের তেল লাগিয়ে নিলাম, নিয়ে এটাকে আমি খুব ভালো করে মালিশ করে নিচ্ছি। এইভাবে করে নিলে এটা একদমই নরম হয়ে যাবে আর একদম ক্র্যাক থাকবে না। খুব ভালো করে এটা মালিশ করে নিতে হবে। আপনারা এটা তেল দিয়েও করতে পারেন কিংবা ঘি দিয়েও করতে পারেন, খুব সামান্য পরিমাণ ঘি হাতে লাগিয়ে। এবার আমি প্লেটের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিলাম, নিয়ে হাতের মধ্যে একটু লাগিয়ে নিচ্ছি। এবার আমি ছোট ছোট করে এ থেকে একটু গুচি কেটে নেব। এই গুচিটাকে আপনারা ছোট বড় যেমন সাইজের বানাবেন ঠিক সেরকম সাইজের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। তবে এখানে আমি খুব বেশি বড় করছি না, মোটামুটি একটু ছোট সাইজেরই করে নিচ্ছি। 1/2 কাপ গুঁড়ো দুধের আমার এখানে 15টার মতো কালোজাম মিষ্টি তৈরি হবে। এবার আমি সামান্য একটু হাতে তেল লাগিয়ে এগুলোকে আমি গোল গোল করে নিচ্ছি। একদম প্লেন করে পাকাতে হবে যাতে একটু কোনো ফাটল না থাকে। এর মধ্যে কোনো ক্র্যাক থাকলে যখনই তেলে ছাড়বেন তাহলে কিন্তু ফেটে যেতে পারে, এটা অবশ্যই লক্ষ্য রেখে এগুলোকে পাকাতে হবে। এবার কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়েছি, আপনারা এটা ডালডা দিয়েও ভাজতে পারেন। আর তেলটাকে খুব হালকাভাবে গরম করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন ছাড়ার সাথে সাথে কোনো বুদবুদ হচ্ছে না।
একদম কোনো ফেনাভাবই আসেনি। কিছুক্ষণ পরে যখন দেখবেন একটু বুদবুদ সৃষ্টি হয়েছে, তখনই একটা চামচের সাহায্যে আমি হালকাভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু এটা ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে। খুব হালকাভাবে আমি কিছুক্ষণ পর নাড়াচাড়া করতে হবে। এটা সঙ্গে সঙ্গে একদমই নাড়ানো যাবে না। যখনই দেখবেন এটা হালকা হালকা ভাব চলে এসছে সোনালি সোনালি আর একটু কোনো ক্র্যাক আসেনি, তখনই জানবেন আপনার ডোটা পুরো পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবার আমি সবগুলোই দিয়ে দিলাম, যেহেতু ওটা ফেটে যায়নি তাহলে সবগুলোই একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, আর ফেটে যাওয়ার কোনো ভয় নেই। এটাকে আমি একটাকে অবশ্যই আপনারা টেস্ট করে দেখে নেবেন প্রথমে। যদি ফেটে যায় তাহলে জানবেন বেকিং পাউডার কিংবা বেকিং সোডা যেটাই দেন না কেন হয়তো একটু বেশি পরিমাণ পড়ে গেছে, তাহলে একটু সামান্য পরিমাণে আর একটু ময়দা দিয়ে দেবেন, তাহলে আর ফেটে যাবে না। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রেখে আমি এগুলোকে সব ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার মিনিট খানেকের মধ্যে কোনো স্প্যাচুলা লাগানো যাবে না। কিছুক্ষণ পরে একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে তেলটাকে জাস্ট নাড়িয়ে দিচ্ছি। যেহেতু এখন এগুলো খুব নরম আছে, এই সময় কোনো স্প্যাচুলা লাগানো যাবে না, তাহলে কিন্তু এগুলো ফেটে যেতে পারে। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আমি মিনিট 2 মতো এটাকে একদম হতে দেব। যখন দেখব এটা হালকা হালকাভাবে ওপরে ভাসতে শুরু করেছে, কড়া থেকে এটা আপনা আপনি ছেড়ে আসবে। আর না হলে আপনারা একটা যে কোনো সাহায্যে কড়াটাকে একটু সামান্য পরিমাণ দুলিয়ে দিতে পারেন, তাহলে আপনা আপনি কড়া থেকে এগুলো ছেড়ে চলে আসবে। এবার যখন দেখবেন যে উপরে মোটামুটি ভেসে উঠেছে আর একটু শক্ত ভাব চলে এসছে, তখন আমি যে এটা আগে ভেজে রেখেছিলাম সেটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটা স্প্যাচুলার সাহায্যে খুব হালকাভাবে এইভাবে আমি নাড়াচাড়া করে দেব, যাতে চতুর্দিকটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। না হলে একদিকটা এরকম কালো হয়ে যেতে পারে আর একদিকটা সাদা হয়ে থাকবে। খুব ভালো করে চতুর্দিকে আমি এইভাবে নাড়াচাড়া করে চতুর্দিকে যাতে একই কালার আসে সেইভাবে আমি ভেজে নেব। লক্ষ্য রাখতে হবে একদিক না ভাজা হয়, সব দিকটা যাতে সমানভাবে ভাজা হয়, এইভাবেই নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা একদমই লো করে রাখতে হবে, কোনো সময়ের জন্য আমি এটা হাই হিট করে রাখবো না। এটা যদি হাই হিটে ভাজি তাহলে এটা তাড়াতাড়ি খুব কালার চলে আসবে ওপর থেকে, আর ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। এটা একদমই প্রথম থেকে লো ফ্লেমে আমি এইভাবে ভেজে নিচ্ছি, যাতে চতুর্দিকটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আর ভেতরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আপনারা যদি এমনি প্লেন পান্তুয়া তৈরি করেন তাহলে এই পর্যায়ে তুলে নিতে হবে, কারণ কালারটা খুব সুন্দর চলে এসেছে। আর একটা ছাঁচার সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি পারফেক্টভাবে ভাজা হয়েছে কিনা। আপনারা কিভাবে দেখবেন, হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু প্রেস করবেন। যদি ড্রপ খেয়ে যায় তাহলে জানবেন চিনি সিরাপের মধ্যে দিলে চিনি সিরাপটা খুব সুন্দরভাবে টেনে নেবে। যেহেতু আমি কালোজাম মিষ্টি বানাচ্ছি তাই আর একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। কালোজাম মিষ্টি যেহেতু কালারটা আর একটু ডিপ হয়, তাই একটু ডিপ কালার করে নিতে হবে। দেখুন কালারটা একদম পারফেক্টভাবে চলে এসেছে। চিনি সিরাপের মধ্যে দিলে কালারটা আর একটু কালো হয়ে যাবে। আর দেখেই বুঝতে পারছেন কোনো একটু কোথাও ফেটে যায়নি, একদম খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এবার এই গরম ভাজা মিষ্টিগুলোকে আমি সঙ্গে সঙ্গে গরম সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি। সিরাপটা অবশ্যই গরম থাকতে হবে, নাহলে কিন্তু মিষ্টিগুলো চুপসে যেতে পারে। আর সিরাপটা গরম না থাকলে মিষ্টির মধ্যে একদমই ঢুকবে না। এবার সাথে সাথে একটা স্প্যাচুলার সাহায্যে আমি এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন যে মিষ্টিগুলো অনেকটা তলায় এগুলো ডুবে যাচ্ছে। যখনই দেখবেন যে তলায় ডুবে যাচ্ছে তাহলে জানবেন সিরাপটা আস্তে আস্তে টেনে নিচ্ছে। আর যদি দেখেন সম্পূর্ণ ওপরে ভেসে আছে, একদমই তলায় ডুবে যাচ্ছে না, আর তাহলে আপনাদেরকে অবশ্যই একবার এগুলোকে গরম করে নিতে হবে। আমি খুন্তি দিয়ে একটু দেখে নিচ্ছি, একটু মনে হচ্ছে হালকা হালকা উপরে শক্ত ভাব মনে হচ্ছে, তাই আমি চিনি সিরাপটা একটু ঠান্ডা হালকা হয়ে গেছে, খুব বেশি গরম ছিল না, তাই আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে এটাকে আরেকবার আমি 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব। এবার এর মধ্যে আমি সামান্য হাফ চামচের মতো এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা ফ্লেভারের জন্য একটু গোলাপ জলও দিয়ে দিতে পারেন। যেহেতু আমার গোলাপ জলটা ছিল, আমি আরও 1 চামচের মতো গোলাপ জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। এবার এগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। ফোটানোর পরে একটা চামচের সাহায্যে আমি একটা তুলে দেখে নেব এটা কতটা নরম হয়েছে। একটাকে তুলে আমি দেখে নিচ্ছি, যদি হাত দিয়ে এইভাবে প্রেস করলে নরম ভাব মনে হয় তাহলে কিন্তু আর ফোটানোর দরকার নেই, কারণ এটা যখন আমি রেখে দেবো তখন কালোজাম মিষ্টি যেমন বাইরেটা শক্ত হয় আর ভেতরটা নরম হয়, ঠিক সেরকমভাবেই এটা
তৈরি হয়ে যাবে। এবার এটাকে আমি চাপা দিয়ে রেস্টে রেখে দেবো প্রায় 1 ঘন্টার মতো। আপনারা 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দিতে পারেন, তাহলে টেস্টটা আরেকটু ভালো আসে। আমি 1 ঘন্টা পর দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। তাহলে দেখেই বুঝতে পারলেন বন্ধুরা, বাড়িতে কালোজাম মিষ্টিটা বানানো কতটা সহজ। আপনারাও বাড়িতে কালোজাম মিষ্টিটা খুব পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন যদি এই কটা মাত্র টিপস ফলো করে আপনারা বানান। আর এ থেকে আমি এটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারবেন যে এটা কতটা সফট হয়েছে। দেখুন একটা চামচ বসানোর সাথে সাথে এটা কেটে যাচ্ছে, আর কতটা নরম তুলতুলে হয়েছে। ভেতরটা একদম রসে টইটুম্বুর, আর বাইরেটা যেমন কালোজাম মিষ্টি শক্ত হয় ঠিক সেরকমই হয়েছে। বাড়িতে অনেক সময় মিষ্টি বানালে হয় মিষ্টির মধ্যে রস ঢোকে না, মিষ্টিটা শক্ত হয়ে যায়, আর না হয় ভেতরটা ডেলা পাকিয়ে যায়। কিন্তু এইভাবে আপনারা যদি প্রত্যেকটা টিপস ফলো করে মিষ্টি বানান তাহলে আপনারাও পারফেক্টভাবে মিষ্টি তৈরি করে নিতে পারবেন। আজকের কালোজাম মিষ্টির রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি আমার চ্যানেলে শেয়ার করব সবার আগে সেই নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে এরকমই কোনো সহজ সুন্দর রেসিপি নিয়ে। ধন্যবাদ।